কি ইতিহাস নিয়ে চিন্তিত আছো? একদমই চিন্তায় থাকার কোনো কারণ নেই। কারণ দেখো, ইতিহাসের মতো খুব সহজ সাবজেক্টে নাম্বার পাওয়া কিন্তু খুবই আসান। সেহেতু তোমরা ইতিহাসগুলোকে একটু ছকের সাহায্যে পড়বে। সেহেতু দেখবে তোমরা কিন্তু তাহলে খুব ভালো করে নাম্বার নিয়ে পাস করতে পারবে। কারণ ইতিহাসে এ পর্যন্ত দেখা গেছে যারা একটুখানি ভালো করে পড়ে, ব্যাস তারা কিন্তু 90 আপ নাম্বার পাবেই পাবে। সেহেতু তোমরাও কিন্তু 90 আপ নাম্বার পাবে। দেখো, ইতিহাস নিয়ে কোনো রকম চিন্তায় থাকার কোনো রকম কারণ নেই। কারণ ইতিহাস যদি তুমি একটুখানি মন দিয়ে শোনো বা বোঝার চেষ্টা করো, তাহলেই কিন্তু তুমি বড় প্রশ্নগুলো লিখতে পারবে। আর যদি আরো ভালো করে মন দিয়ে শোনো, তাহলে এমসিকিউ এবং এসিকিউ যে ধরনের শর্ট কোশ্চেন গুলো আছে, তোমরা সেগুলো করতে পারবে। দেখো, তোমাদের মাধ্যমিকের ইতিহাসের যে প্রথম যে চ্যাপ্টারটা আছে, সেটা হচ্ছে যে আমাদের ইতিহাসের ধারণা। দেখো, এই ইতিহাসের ধারণাতে আমরা আগেকার দিনে আমরা ইতিহাস সম্বন্ধে কি কি জানতাম এবং কি কি পড়ানো হতো সেটা দেখো। যে একটা সময় ছিল যখন ইতিহাসে রাজা মহারাজা এই ধরনের মানে উচ্চ বংশ যাদের আছে, তারপরে সমাজে ঘটে যাওয়া বিভিন্ন রকম ঘটনা, মানে বড় ধরনের মহামারী, এই জিনিসগুলো নিয়েই কিন্তু পড়ানো হতো। কিন্তু বর্তমান দিনে ইতিহাস কিন্তু এই ছোট্ট জায়গার মধ্যে আর বন্দি নেই। কারণ বর্তমান দিনে আমাদের ইতিহাসের প্রচুর বিস্তার ঘটেছে। বিভিন্ন মানে প্রত্যেকটা জিনিসের যে একটা ইতিহাস আছে, সেই জিনিসটা নিয়েও কিন্তু আমাদের বর্তমানে ইতিহাস কিন্তু পড়ানো হচ্ছে। সেহেতু তোমরা প্রত্যেকটা জিনিস খুব ভালো করে বোঝার চেষ্টা করবে। বর্তমানে কি হচ্ছে, বিভিন্ন গ্রন্থ, তারপরে বিভিন্ন রকম চিঠিপত্র, এই সমস্ত জিনিসগুলো নিয়েও কিন্তু ইতিহাস আমাদের আলোচনা করে। সেহেতু তোমরা এই জিনিসগুলোর উপরেও কিন্তু খুব নজর দেবে। চলো, তেমনই আজকে ইতিহাসের প্রথম অধ্যায় থেকে আমরা একটা ছোট্ট টপিক নিয়ে আজকে আলোচনা করব। দেখো তোমরা বুঝতে পারো কিনা। যদি না বুঝতে পারো তাহলেও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে, আর বুঝতে পারলেও জানাবে। এবং তোমাদের কোন টপিক কি হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে, সেটাও কিন্তু আমাকে অতি অবশ্যই জানাবে। তাহলে আমি জানতে পারবো তোমাদের সমস্যাটা কোথায় এবং তোমরা কেন বুঝতে পারছো না সেটা নিয়েও আমি আলোচনা করব। তাহলে দেখো, আজকে ইতিহাসের আমি ছোট্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। সেই ছোট্ট টপিকটা হচ্ছে যে আমাদের খাদ্যের ইতিহাস। দেখো, খাদ্যের ইতিহাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই জন্য আজকে প্রথম ক্লাসটাই কিন্তু আমি তোমাদের খাদ্যের ইতিহাসটা পড়াবো। দেখো, আমাদের এই খাদ্যের ইতিহাস নিয়ে যখন আমরা আলোচনা করব, এখানে একটা জিনিস আমি লিখে রেখেছি। দেখো, যে আদিম মানুষ পুরনো পাথরের যুগ থেকে নতুন পাথরের যুগে পৌঁছানোর পথে খাদ্য সংগ্রাহক থেকে উৎপাদকে পরিণত হলো। তাহলে বলা হচ্ছে একটা সময় ছিল মানুষ কি করতো, খাদ্য সংগ্রহ করে আনতো। কিন্তু বলা হচ্ছে যে আমাদের পুরনো পাথরের যুগ থেকে নতুন পাথরের যুগে যখন পৌঁছানো হচ্ছে, ঠিক সেই মুহূর্তে সংগ্রাহক থেকে আমরা কি করলাম, আমরা উৎপাদকে পরিণত হলাম। কারণ ওই সময়টায় কি হতো, ধরো পুরুষরা কি করতো, বাইরে যেত কিসের জন্য, যে খাদ্য সংগ্রহ করার জন্য, পশু পাখি মেরে নিয়ে আসার জন্য। এবং বাড়িতে মহিলারা যারা থাকতো, তারা কিন্তু এই কৃষি কাজের কি করেছিল, সূচনা করেছিল। এবার দেখো, যে আমাদের খাদ্যাভ্যাসের উপর আমাদের সংস্কৃতি নিয়েও কি করা যায়, আমরা আলোচনা করতে পারি। দেখবে আমাদের বাংলার জীবনে যেমন হচ্ছে যে একটা সময় ছিল যখন মানুষ কিন্তু কি করতো, সমস্ত নিরামিষই খেত। সেটা কোন সময় দেখো, পাল এবং সেন যুগে মানুষ বৌদ্ধ এবং ব্রাহ্মণদের ধর্মের প্রভাব ছিল। সেই জন্য আমাদের এই বাংলার মধ্যে কি করা হতো, নিরামিষ খাবার খাওয়া হতো। এবং বলা হচ্ছে যে পরবর্তীকালে যখন সুলতানরা এলো, তখন কিন্তু আমাদের এখানে যে ঢাকাই খাবারের কি হলো, প্রচলন ঘটলো। তার আগে কিন্তু বাংলার ঘরে ঘরে কি হতো, নিরামিষ খাবার হতো। যেমন হচ্ছে ভাত, ডাল এবং পনির, এই ধরনের খাবারগুলো কি হচ্ছে, আমাদের বাংলার ঘরে ঘরে হতো। কিন্তু যখন সুলতানরা এলো, তখন কিন্তু ঢাকাই খাবারের কি হলো, প্রচলন ঘটলো। এবং তোমরা ছোটবেলা থেকে একটা জিনিস কিন্তু খুব ভালো করে পড়ে এসেছো। কি পড়ে এসেছো বলতো, যে আমাদের এখানকার আলু খাওয়ার যে চলটা, আলু খাওয়ার চল কিন্তু আমাদের ভারতবর্ষের মধ্যে ছিল না। পর্তুগিজরা যখন আমাদের ভারতবর্ষে এলো, তখন কিন্তু ওরা কি হলো, ভারতবর্ষে আলু খাওয়ার চলটাকে ওরা প্রচলন করলো। তারপরে দেখবে বিভিন্ন দেশের বিভিন্ন রকম খাদ্যের উপর কি হচ্ছে, তারা কিন্তু অনেকটা নির্ভরশীল। যেমন দেখো, ইউরোপে ওট মিল থেকে প্রচুর কেক তৈরি হয় বলে স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়। তাহলে কাকে কেকের দেশ বলা হয়, শর্ট কোশ্চেন আসতেই পারে। তারপরে কারা আলু খাবার, আমাদের ভারতবর্ষে কারা আলু খাবার চল করেছিল, সেটা হচ্ছে পর্তুগিজরা। তাহলে কেকের দেশ কাকে বলা হয়, স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়। এবং তোমরা জানো, এই যে রসগোল্লা নিয়ে একটা ডিবেট আছে। রসগোল্লা নিয়ে
বিগত ইয়ারগুলো থেকে প্রশ্ন এসেছে এবং বলা হচ্ছে যে আলু খাওয়ার যে চলটা সেটা নিয়েও প্রশ্ন এসেছে এবং বলা হচ্ছে কেকের দেশ কাকে বলা হয় এটা নিয়েও কিন্তু মাধ্যমিকে বারবার কি হচ্ছে প্রশ্ন এসেছে। এবার দেখো আমি যেটা বলতে যাচ্ছি যে রসগোল্লা নিয়ে আমাদের ওড়িশার সাথে আমাদের বাংলার একটা কি হচ্ছিল মামলা চলছিল যে রসগোল্লাটা অ্যাকচুয়ালি বাংলার তৈরি না ওড়িশার তৈরি। তো এটা নিয়ে সুপ্রিম কোর্ট কিছুদিন আগেই কি করেছে রায় দিয়েছে এবং রায় মানে যে বলেছে যে এটা রসগোল্লাটা বাংলারই তৈরি। আর এটা নিয়ে যিনি আলোচনা করেছিলেন, যিনি একটা গ্রন্থও লিখেছিলেন, তিনি হচ্ছে হরিপদ ভৌমিক। তিনি রসগোল্লা নিয়ে একটা বই লিখেছিলেন এবং সেই বইয়ে তিনি দেখিয়েছিলেন যে রসগোল্লা আমাদের বাংলাতেই কি হয়েছিল তৈরি হয়েছিল। এবার দেখো যে এখানে লেখা আছে যে তাহলে দেখো রসগোল্লা নিয়ে যে ডিবেটটা ছিল সেটা হচ্ছে আমাদের রসগোল্লা বাংলার না উড়িষ্যার, সেই জন্য সুপ্রিম কোর্টও কিন্তু একটা রায় দিয়েছিল যে রসগোল্লা কিন্তু আমাদের হচ্ছে বাংলার। এবার তোমরা একটা জিনিস দেখো, নদিয়ার হারাধন ময়রা যিনি ছিল তিনি হচ্ছে আদি রসগোল্লার সৃষ্টিকর্তা। তাহলে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় আদি রসগোল্লার সৃষ্টিকর্তা কে, সেটা হচ্ছে আমাদের হারাধন ময়রা। এবং বাগবাজারের নবীন চন্দ্র দাস হচ্ছে স্পঞ্জ রসগোল্লা। ঠিক আছে, এটা নিয়েও কিন্তু বিগত ইয়ারগুলোতে প্রশ্ন এসছে, সেহেতু তোমরা এই প্রশ্ন এখান থেকে সাধারণত শর্ট কোশ্চেনই আসবে, এই যে এই টপিকটা থেকে কিন্তু কোনো রকম বড় প্রশ্ন আসবে না। এবং শর্ট প্রশ্ন যদি আসে এর মধ্য থেকেই আসবে, এর বাইরে থেকে কোনো রকম শর্ট প্রশ্ন আসবে না। যেমন ধরো এখানে থেকে প্রশ্ন আসবে যে কে প্রমাণ করেছিলেন যে রসগোল্লা ওড়িশার নয় বাংলার, তিনি হচ্ছে যে হরিপদ ভৌমিক, তার একটা গ্রন্থে কি করেছিল এটাকে তিনি হচ্ছে লিখেছিলেন। এবং বলা হচ্ছে যে আমাদের আদি রসগোল্লার সৃষ্টিকর্তাকে, সেটা হচ্ছে নদিয়ার হারাধন ময়রা। স্পঞ্জ রসগোল্লার সৃষ্টিকর্তাকে, সেটা হচ্ছে বাগবাজারের নবীন চন্দ্র দাস হচ্ছে স্পঞ্জ রসগোল্লার সৃষ্টিকর্তা। তাহলে তোমরা যদি এইভাবে দেখতে যাও যে এইভাবে যদি তোমরা পড়ো, ছকের সাহায্যে যদি পড়ো, একটা টপিককে নিয়ে ছোট্ট ছোট্ট করে যদি মূল যে কি পয়েন্টগুলো আছে এবং বিগত ইয়ারের প্রশ্নগুলো যদি একটুখানি ভালো করে দেখো, তাহলে কিন্তু এই টপিকগুলো থেকেই ছোট ছোট করে কি হচ্ছে প্রশ্ন আসবে। এবং এখান থেকে আরও কিছু প্রশ্ন আসার কথা, কিন্তু সেই প্রশ্নগুলো সাধারণত কখনোই এখনো পর্যন্ত আসেনি, সেই জন্য আমি তোমাদের ওই টপিকটার মধ্যে আর ঢুকলাম না। কারণ এই খাদ্যাভ্যাসের ইতিহাস নিয়ে কে কোন গ্রন্থ লিখেছে, আমি এই টপিকটা নিয়ে সাধারণত আর কোনো প্রশ্ন দিলাম না। এই কারণেই দিলাম না যে এই টপিকগুলো থেকে কোনো রকম আর প্রশ্ন আসেনি, যা এসেছে এইগুলোর মধ্য থেকেই এসেছে। তোমরা শুধুমাত্র এইগুলোকেই মন দিয়ে করে যাবে, তাহলেই দেখবে কি হচ্ছে খুব ভালো করে নাম্বার পেয়ে যাচ্ছ। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা টপিককে ধরে ধরে পড়াবো, সেই জন্য তোমরা একের পর এক ভিডিওগুলো কি হচ্ছে দেখতে থাকবে, তাহলেই তোমাদের পুরো অধ্যায়টা আমি কমপ্লিট করব। পুরো বইটাকেই আমি আস্তে আস্তে কি করব কমপ্লিট করব কিছুদিনের মধ্যে। তোমরা কিন্তু ভালো করে দেখে নেবে।